দর্শক শিরোনামে আপনাদের জানাচ্ছিলাম যে শেয়ার বাজার আবারও পতনের বৃত্তির দিকে। লেনদেন কমছে, সূচক কমেছে আজও ৮০ পয়েন্ট বা ১.৫%-এর উপরে কমে গেছে ডিএসসির প্রধান সূচক, যার ফলে ৩ মাস পর আবারও নেমে এসেছে ৫,২০০ পয়েন্টের নিচে। পুঁজিবাজার নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ লালী। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন পুঁজিবাজারের অবস্থা ৩ মাস পর অনেকটাই নিচে চলে এসছে, সূচক এবং লেনদেন দুটোই। সূচক চলে এসছে ৫,২০০ পয়েন্টের নিচে। এত বড় দর পতনের কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ওকে, ধন্যবাদ। দেখেন, আমরা সবসময় বলে আসছি যে বাজারে যদি ইন্টারভেনশন না হয় কোনো তাহলে পরে বাজারটা টার্ন অ্যারাউন্ড করবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে অগস্ট সেপ্টেম্বরে কিন্তু বাজারটা খুব ভালো গেছে। এবং সেখানে এসইসিও বলেছিল যে আমরা কোনো ইন্টারভেনশন করব না। সো এই পরিস্থিতিতে বাজার 2টা মাস খুব ভালো ছিল এবং আমরা দেখেছি যে আমাদের ভলিউমসগুলো 1,400 পর্যন্ত ভলিউম হয়েছে আমাদের। এখন তার পরে দেখলাম যে এনবিআর এর একটা দেখলাম, নোটিশ আসছে যে 50 লক্ষ টাকার উপরে যাদের গেইন হয়েছে তাদের সব নাম আর সব ঠিকানা দেওয়ার জন্য এসইসি কে ওনারা রিকোয়েস্ট করেছেন। এসইসি আবার ডিএসসি কে পাঠিয়েছে, ডিএসসি সকল ব্রোকারকে পাঠিয়ে দিয়েছে। এই এই ধাক্কাটা খেলো বাজার। হ্যাঁ, প্রথম ধাক্কা এখানে খেলো। খাওয়ার পরে বাজার পড়তে থাকলো। এর মধ্যে আরেকটা জিনিস আসলো, যেটা হলো যে 5টি ব্যাংকের একীভূতকরণ। হ্যাঁ, এখন এই একীভূতকরণের মধ্যে বিনিয়োগকারীদের কিভাবে বাঁচানো যায়, সিকিউর করা যায়, সেই দিকে কোনো দিক নির্দেশনা নাই, শুধু আছে ডিপোজিটরদের। সো কাজেই এখানে কিন্তু দ্বিতীয়বারের মতো বাজার ধাক্কা খেলো। তৃতীয় যেটা হয়েছে, গত 3-4 দিন থেকে যে একটা টানাপোড়েন হচ্ছে বিটুইন আপনার সরকারের মধ্যে, সেই জিনিসটা এই তৃতীয় ধাক্কা খেলো। তো এই 3টা জিনিস মিলে বাজার এখন নিম্ন গতিতে চলে গেছে। এবং আজকেও 80 পয়েন্ট পড়েছে। তার কালকে একটু বেটার ছিল, তার আগের দিন আবার 81 পয়েন্ট পড়েছে। সো ভলিউমস গুলো কমে গেছে। এই হলো বাজারের অবস্থা। এই 3 যাত্রায় 3টা ধাক্কা খাওয়ার পরে বাজার আবার সেই দিকে চলে গেছে। জনাব লালী, পুঁজিবাজারের এমন অবস্থা কিন্তু এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি। তারপর বিএসইসি এর পেছনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারকে জাগিয়ে তোলার জন্য। কারসাজির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে। যারা বিনিয়োগকারীরা সাইড লাইনে আছেন, এখনো বিনিয়োগ করছেন না বা কিছুটা থমকে আছেন, তাদের উপর কি এটার কোনো প্রভাব আছে কিনা? আপনার কি মনে হয় বিএসইসি কি সঠিক পথে আছে কিনা? না, বিএসইসি আগের তুলনায় এখন অনেকটা বেটার সিচুয়েশনে আসছে। কারণ বিএসইসি আগে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, ফাইন রিজিম একটা চালু হয়েছিল, সেই ফাইন রিজিম থেকে বিএসইসি বেরিয়ে আসছে। সো কাজেই আমার কাছে যেটা মনে হয়, এসইসি চেষ্টা করছে বাজারের জন্য এবং এসইসি তার ডিউ রোল প্লে করার চিন্তা ভাবনা করছে। এখানে বিষয়টা হচ্ছে যে বাজারে এসইসি তো অবশ্যই বাজারে তাদের একটা নজরদারি করবে। যেখানে প্রবলেম হবে, যেখানে কেউ সুযোগ নিবে বাজারে, সেখানে ওনারা ডেফিনেটলি আসবে, হস্তক্ষেপ করবে। সিমিলারলি এনবিআরও যে কোনো সময় যে কোনো জিনিস চাইতে পারে। এখন প্রবলেমটা কোথায় হয়েছে দেখেন, ডিসেম্বর মাসে আপনার অ্যানুয়াল অ্যাকাউন্টস জমা হবে, হ্যাঁ, ইনকাম ট্যাক্সে। সো এই অবস্থায় 3 মাস আগে তারা এরকম চাওয়াটা একটা তথ্য, যেটা অ্যানুয়াল অ্যাকাউন্টসে যাবে, হ্যাঁ, রিটার্ন যখন দাখিল হবে রিটার্নের সাথে এটা যাবে, সেইটার জন্য অপেক্ষা না করে ওনারা 3 মাস আগেই জিনিসটা চেয়ে ফেললো। এখানে একটা অস্থিরতা কিন্তু হয়েছে বড় বিনিয়োগকারীদের মাঝে। সো এই জিনিসটা এখন কিভাবে রিজলভ করবে, যদিও এটা এসইসি উচিত ছিল যে এনবিআর যখন চিঠিটা দিয়েছে তখন এটা ব্রোকারদের কাছে না পাঠিয়ে ওনারা যদি এনবিআর এর সাথে একটা ডায়লগ করতেন, তাহলে এনবিআর সময় দিত, অবশ্যই দিত। সো এখানে একটা সমস্যা হয়েছে।
জনাব লালী, আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে ৫টি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক করছে সরকার। তো পুঁজিবাজারের এই দরপতনের পর বিভিন্ন মহল থেকে আলোচনা আসছে যে এই যে ৫টি ব্যাংক একীভূতকরণ করা হচ্ছে, এর কোনো প্রভাব আসলে শেয়ার বাজারে আছে কিনা? আপনার কি মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ যদি থাকে? অনেক বড় প্রভাব। তার কারণটা হচ্ছে আমি শুরুতেই যেটা বলেছি যে ৫টি একীভূত ব্যাংক করা, এটা বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে দিস ইজ নট এ নর্মাল মার্জার। হ্যাঁ, এটা হলো ফোর্স মার্জার, মানে সরকার এটাকে মার্জ করে দিচ্ছে। হ্যাঁ, এটা কোনো ব্যাংক তার বোর্ড মিটিংয়ে কিংবা ইজিএম এ সিদ্ধান্ত নেয় নাই, কিংবা ব্যাংকারাপসি হয় নাই যে ব্যাংকারাপসি হয়ে গেছে সো কাজেই আমাদেরকে ব্যাংক বন্ধ করতে হবে, এইরকম সিচুয়েশন না। দিস ইজ এ ফোর্স মার্জার ডান বাই দ্য গভর্নমেন্ট। সো এখন বিষয়টা হচ্ছে এখানে বিনিয়োগকারীদের কাছে যে কোটি কোটি শেয়ার আছে এই 5টা ব্যাংকের, এই বিনিয়োগকারীরা কোথায় যাবে, কি করবে? এই বিনিয়োগকারীদের জন্য তো কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। এটা ব্যাংক কোম্পানি একটা চেঞ্জ করে, একটু অ্যামেন্ডমেন্ট করে বিনিয়োগকারীদের জন্য এটা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি বলছি না যে ক্যাশ আউট করার জন্য, ক্যাশ দেওয়ার জন্য বলছি না যে নতুন ব্যাংক কিনে নিক, এতে ক্যাশ আউট হলে নতুন ব্যাংকও প্রবলেমে পড়বে। আমি যেটা আমার ইয়েটা হলো, আইডিয়াটা হলো যে ইন্ডিয়াতে যেভাবে 2020 সালে একবার 3টা ব্যাংকের একীভূত করা হয়েছে, আবার 2022 সালে 5টা ব্যাংকের একীভূত করা হয়েছে ইন্ডিয়াতে। সো ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ওরা কিন্তু কায়দা করে ক্যাশ আউট করে নাই, ওরা ভ্যালুয়েশন করে এইটাকে একটা শপিং করছে। শপিং করছে মানে ধরেন একটা ব্যাংকের যদি কারোর কাছে 1000 শেয়ার আছে, নতুন ব্যাংকের ভ্যালুয়েশন ধরে তারা হয়তো 400 শেয়ার দিয়ে দিছে, তাকে 500 শেয়ার দিয়ে দিল, 250 শেয়ার দিয়ে দিল, ব্যাংক বুঝে ভ্যালুয়েশনের উপরে নির্ভর করে। সো কাজেই এখানে ক্যাশ আউট হয় নাই, ইনভেস্টররাও খুশি যে ওনারা অন্তত শেয়ার ওনাদের পেয়ে গেলেন, হ্যাঁ, সেই ভ্যালু। তো আমার মনে হয় শপিং পদ্ধতিতে যদি যায় তাহলে পরে নতুন ব্যাংকের উপরে প্রেশারও হবে না, ক্যাশ আউটও হবে না, এবং বিনিয়োগকারীরাও খুশি থাকবে। সো এই জনাব আলী, জায়গাটা। আরেকটি বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। এই বছর কিন্তু একটিও নতুন আইপি বাজারে আসেনি বা আনা যায়নি। এটি এটি খুব সুখবর নয় আমাদের জন্য। তো আসলে সমস্যাটা কোথায়? নতুন আইপিও কেন এলো না? ওকে, বিষয়টা হচ্ছে যে দেখেন এটা গত 2.5 বছর 3 বছর ধরেই নতুন আইপিও আসছে না। হ্যাঁ, নতুন আইপিও বন্ধ। এখন পয়েন্টটা হলো দেখে শুনে বুঝে ভালো কোম্পানির শেয়ার, ব্লু চিপ কোম্পানির শেয়ার, এই এই এসইসি ওনারা বদ্ধপরিকর যে ওনারা নতুন কোম্পানি যখনই আনবে ভালো ব্লু চিপ কোম্পানি দেখে আনবে। বিগত দিনের মতো যে কোনো শেয়ার ওনারা বাজারে নিয়ে আসবে না। সো ভেরি গুড, এটা সিদ্ধান্ত খুবই ভালো। এরই মধ্যে আপনি জেনে থাকবেন যে টাস্ক ফোর্স একটা রিপোর্ট দিয়েছে আইপিওর বিষয়। আইপিওর একটা রিফর্ম তারা এনেছে, সেই আইপিও রিফর্মের আন্ডারে আমার কাছে যেটা মনে হয় যে এখন আস্তে আস্তে এসইসি ডেফিনেটলি আইপিওর দিকে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আমার সাপ্লাই সাইডটা বন্ধ হয়ে যায় তাহলে বাজার কিন্তু এক্সপ্যান্ড করবে না। কারণ যখনই একটা নতুন কোম্পানি আসে, ভালো কোম্পানি আসে, এইটার সাথে অনেক নতুন বিনিয়োগকারীরা যুক্ত হন। সো বাজারে সাপ্লাই বাড়ে। সো কাজেই এই জিনিসটা মাথা রেখে আমি বলবো যে এসইসি এই নতুন আইন হওয়ার পরে ডেফিনেটলি ওনারা ভালো শেয়ার আনার চেষ্টা করবেন। জনাব আলী, এই পুঁজিবাজারের সাথে কিন্তু শুধুমাত্র কর্পোরেট সেক্টর বা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট জড়িত তা কিন্তু না। আমাদের দেশের প্রচুর সাধারণ বিনিয়োগকারীরা এর সাথে আছেন। এই যে পুঁজিবাজারের দুঃসময় যাচ্ছে, তো শুধুই কি বিএসইসির উপর একা দায় চাপিয়ে দেওয়া যায়? পুঁজিবাজার যারা স্টেক হোল্ডার আছেন, সংশ্লিষ্ট আছেন, তারা কি রোল প্লে করতে পারেন? না, ইট অল ডিপেন্ডস যে কি হচ্ছে বাজারের মধ্যে। বাজারে যদি ঘন ঘন ইন্টারফারেন্স হয়, সো এই যে ইন্টারভেনশন গুলো হয় এতে করে বাজার কিন্তু একটা
বাজারে একটা কনফিডেন্স লেভেলটার ঘাটতি হয়, কারণ আমি শেয়ার কিনেছি 1 বছরের জন্য, মাঝখানে এসে যদি একটা ভাইয়া, চেঞ্জ হ্যালো। হয়ে যায়, চেঞ্জ আসে, তখন কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, বাজারে কনফিডেন্সের ঘাটতি হয়। সেই জন্য আমি বলছি যে ডেফিনেটলি কনফিডেন্সটাকে ইনট্যাক্ট রাখার জন্য কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে, যে ইন্টারভেনশনটা বন্ধ করতে হবে। বাট ডেফিনেটলি এসইসি একটা ওভারসি করবে, এবং কেউ যদি রং প্লে করে কিংবা কেউ যদি বাজারের সুযোগ নিতে চায়, সেগুলো ধরবে এসইসি ডেফিনেটলি। কিন্তু ওভারঅল একটা যদি ইন্টারভেনশন ছাড়া বাজার আমরা পাই, তাহলে বাজারের গতি কিন্তু ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। জনাব লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পুঁজিবাজার নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ ঢালী।